আসসালামু আলাইকুম, ফারজানা নাহি জানাচ্ছি টিভিতে মধ্যরাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্ক পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রধান উপদেষ্টা বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করা এটি শুরু করার একটি ভালো উপায় হতে পারে এবং পাকিস্তানের সমর্থন চান তিনি। শেহবাজ শরীফ এই উদ্যোগের জন্য তার সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশগুলোর আঞ্চলিক প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করার জন্য ধাপে ধাপে এগিয়ে যাবার পরামর্শ দিয়েছেন। শরীফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ এবং পাকিস্তান তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন পৃষ্ঠা খোলা উচিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনীতি সহ বিভিন্ন খাত সংস্কারের জন্য আরও ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। That speak about the world they want to build, the country they want to build for themselves. বিশ্ব দরবারে এভাবেই বাংলাদেশের তরুণদের পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটেড লিডার্স স্টেজ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করেন। By their speeches, by their dedication, their commitment, they said you can kill us anytime you want, but we are not giving up. রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের একটি আলোচনা সভায় অংশ নিয়ে ইউনূস বলেন, এ বিষয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে ভাবার প্রস্তাব দেন। সম্মেলনে সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনাপূর্বক নতুন এবং দূরদৃষ্টি সম্পন্ন সমাধানের উপায় কি হতে পারে তেমন প্রস্তাব আসতে হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে বাংলাদেশের অর্থনীতি সহ বিভিন্ন খাত সংস্কারের জন্য আরও ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিভা। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন IMF প্রধান। সাধারণ পরিষদের অধিবেশন শেষে আগামী ২৭ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছেন ১১টি পরিবার এবং এক আইনজীবী। গুম কমিশনের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি জানিয়ে পরিবারগুলো গুমের সঙ্গে জড়িতদের সন্ধান এবং নির্যাতন সেলগুলো উন্মুক্তের দাবি জানান। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ট্রাইব্যুনাল আইন অনুযায়ী গুমের শিকার ব্যক্তি বা পরিবার অভিযোগ করতে পারবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঢাকা সহ সারা দেশে ঘটে যাওয়া ৬৪টি গুমের অভিযোগ নিয়ে ১১টি পরিবার গুমের শিকার ব্যক্তি ও তাদের স্বজনেরা ট্রাইব্যুনালে হাজির হয়েছিল। এ সময় তারা ট্রাইব্যুনালকে জানায়, গুম হওয়াদের জীবিত কিংবা মৃত কোনো সন্ধান এখনও তারা পাননি। জাতীয় গুম কমিশনের কার্যক্রম নিয়ে অসন্তুষ্টি তাদের। ৭২৫ জনের মতো লোক এখনও গুম অপহরণ অবস্থায় আছে, যাদেরকে এখনও জীবিত নাকি মৃত আছে এখন উদ্ধার করা হয় নাই। ৭০ থেকে ৮০টার উপরে আয়নাঘর নামে আছে, কিন্তু এখনও একটা আয়নাঘর উন্মোচন করা হয় নাই। যারা ফিরে আসেনি তাদেরকে যেন যে কোনোভাবে ফিরে পাওয়া যায়, এজন্য আয়নাঘরগুলো যে উন্মুক্ত করার কথা বলা হয়েছে, অন্তত ওই পরিবারগুলো সান্ত্বনা পাবে যে হ্যাঁ হয়তো এখানে থাকতে পারে। পরে তারা ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানায়, যাচাই বাছাই শেষে এসব অভিযোগ নিয়ে তদন্ত করবে সংস্থাটি। জানান, বিদ্যমান আইনে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিরা ট্রাইব্যুনালে অভিযোগ দিতে পারবেন। 11টা অভিযোগের মোট 12 জন ব্যক্তির ব্যাপারে সব জায়গাতেই প্রধানমন্ত্রীকে ওনারা অভিযুক্ত করেননি। সেখানে র্যাবের প্রধানকে করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন, পুলিশের প্রধানকে করেছেন, এরকম করেছেন। কিন্তু এগুলো তো আমরা যাচাই বাছাই সাপেক্ষে দেখব। কোনো ভিকটিম এসে এইখানে বিচারের জন্য আসতে পারেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
তদন্ত এবং প্রসিকিউশন টিম যদি মনে করে যে এটা ঘটেছে, তাহলে এই ট্রাইব্যুনালে সেটা বিচারের জন্য উপস্থাপন করতে পারবেন। বাবার ছবি নিয়ে কয়েকজন শিশু এসেছিল ট্রাইব্যুনালে, যাদের শৈশব কাটছে বাবার গল্প শুনে বা ভিডিও দেখে। তাদের কণ্ঠে ছিল প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি। বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক ডিজিএফআই থেকে। বাবার কথা বলে যে বাবা কবে আসবে, কোথা থেকে পাবো বাবাকে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে বেশি দিন লাগার কথা নয়, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, প্রতিবেশী রাষ্ট্র যখন ক্রীতদাসের মতো আচরণ করে তখন ইলিশ রপ্তানির মতো বিষয়গুলো নিয়ে ভাবনার প্রয়োজন রয়েছে। কারণ আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের বিজয় হয়েছে। বুধবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থার খোঁজ নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার মান্না সহ সব বিরোধী নেতারা। আজকে থেকে 10 বছর আগে তাকে কোনো চিকিৎসা দেয়া হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে। স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 15 বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে ছাত্র জনতারা। এদিকে ডিআরইউতে পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের 16তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, প্রতিবেশী রাষ্ট্রে ইলিশ রপ্তানির বিরোধিতা করে না বিএনপি। তবে যখন প্রতিবেশী দেশ ক্রীতদাসের আচরণ করে তখন দেশের মানুষ আবেগপ্রবণ হতেই পারে। বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। আমাকে যখন হেয় করবে, আমাকে যখন অবহেলা করবে, আমাকে যখন ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবেই না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো দ্রুত সংস্কার করা। আমার মনে হয় সংস্কারের প্রস্তাব করা বেশি দিন লাগবে না। সীমান্তে হত্যা, অভিন্ন নদীর পানির হিস্সা সহ ভারতের সাথে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের দাবি করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি চাঁদপুরে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মেজবাহ হাসানের রিপোর্ট। প্রিয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক রুহুল আমিন গাজী, কিন্তু এবারের আশাটা আলাদা। প্রেস ক্লাবে লাশবাহী গাড়ি ঢুকতেই ভিড় জমান হাজারো মানুষ। প্রিয় মানুষ রুহুল আমিন গাজী সবসময় হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করতেন। তিনি চলে গেছেন না ফেরার দেশে। শেষবারের মতো প্রয়াত এই সাংবাদিক নেতাকে একবার দেখতে ছুটে এসেছেন সহকর্মী ও সাংবাদিক নেতারা। ছুটে আসেন রাজনীতিবিদ, সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায় ও জাতীয় আন্দোলন সংগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর অবদানের কথা স্মরণ করেন তারা। সাহসিকতা, সত্য প্রকাশে একনিষ্ঠ, এটির জন্য জাতি সারা জীবন তাকে মনে রাখবে। প্রিয় অভিভাবককে হারিয়ে পাগল প্রায় সন্তান, বাবার স্মৃতিচারণ করে দোয়া চান সবার কাছে। প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজার নামাজ পড়ান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অক্টোবরের ভেতর এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফল প্রকাশের দিন তারিখ এখনও চূড়ান্ত না হলেও ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবারে যেসব বিষয় পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করার পাশাপাশি বাতিল হওয়া বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের কারণে 18, 21, 23 এবং 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বাকি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের অধীনে 14,50,790 জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় অংশ নেয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিউ ইয়র্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। ন্যায় বিচার, স্বাধীনতা এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ এবং প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হিউম্যান রাইটসের CSO কোরি কেনেডি। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য সারা দেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সকাল থেকে রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোনো কোনো জায়গায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাত থেমে যাবার পরে দেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেও জানায় সংস্থাটি। 25 এবং 26 সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এর পরবর্তীতে দেশের অধিকাংশ জায়গাগুলো থেকে বৃষ্টির প্রবণতা কমে যাবে। তবে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত থাকবে, যেহেতু বর্ষাকাল এখনও বাংলাদেশের উপর বিদ্যমান। আর সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেই লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা দিয়ে দুর্বল হয়ে ভারতের ভিতরে স্থলভাগের উপর চলে গিয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে এনটিভিতে প্রচারিত মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7-এর অডিশন রাউন্ড। শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে 5 জন বিচারকদের কাছ থেকে ইয়েস কার্ড পেয়ে পরবর্তী রাউন্ডে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। বুধবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী বিভাগের 8 জেলা থেকে আসা প্রতিযোগীরা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপস্থিত হয়। রেজিস্ট্রেশন শেষে অডিশনে অংশ নেন প্রতিযোগীরা। রাত প্রায় 8:30 পর্যন্ত চলে এই অডিশন রাউন্ড। দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো এনটিভি পরিচালনা করে আসছে। স্পন্সর করছে মার্সেল কর্তৃপক্ষ। হাসো অনুষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর চৌধুরী জানান, তৃণমূল থেকে অনেক প্রতিভা এই আয়োজনের মধ্য দিয়ে জাতীয়ভাবে প্রতিষ্ঠা পেয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। জুলাই এবং আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে বাণিজ্য বিঘ্নিত হয়েছে। ফলে চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.1% নেমে আসার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এর আগে পূর্বাভাসে সংস্থাটি বলেছিল 2024-25 অর্থবছরে বাংলাদেশের পণ্য এবং সেবার
সার্বিক উৎপাদন 6.6% হবে। এডিবি বলছে সাম্প্রতিক বন্যা বিবেচনায় নিয়ে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমানো হয়েছে। নেতিবাচক ঝুঁকি থাকায় সামষ্টিক অর্থনীতির পূর্বাভাস অত্যন্ত অনিশ্চিত। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে উচ্চ মূল্যস্ফীতি, কঠোর বৈশ্বিক আর্থিক পরিস্থিতি এবং অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে চাহিদা কমানো হয়েছে। এর আগে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 5.7% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। প্রবাসের খবর। পবিত্র হজ ও ওমরা পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। 65 বছরের বেশি বয়সী এবং কঠিন রোগে আক্রান্তদের হজ করতে না যাবার অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন 2025 সালে যারা পবিত্র হজ এবং ওমরা পালন করবেন তাদের জন্য এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। হজ ও ওমরা পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান। বিশ্বের বিভিন্ন দেশের শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই মহান আল্লাহর সান্নিধ্য অর্জন এবং ইসলামের বিধান পরিপালনে হজ পালন করেন। তাদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে। এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়ার বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় মৃত্যুবরণ করেন অনেকেই। দেশটির কর্তৃপক্ষ বলছে আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ এবং গরমের মধ্যে। এজন্য সুস্থদেরকে হজ করতে যাবার অনুরোধ জানানো হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনটিভি সিরাত সন্ধ্যা 2024। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান আগামী রোববার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে এই সিরাত সন্ধ্যা। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করবে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারি। স্থানীয় সময় বিকেল 3টা থেকে শুরু হবে এই সিরাত সন্ধ্যা। উক্ত সিরাত সন্ধ্যায় অতিথিদের আলোচনা ছাড়াও থাকছে পবিত্র কোরআন তেলাওয়াত, কুইজ এবং হামদ নাথ বিষয়ক উন্মুক্ত প্রতিযোগিতা। এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া আয়োজিত এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহযোগিতায় থাকছে বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া সহ আরও কিছু সামাজিক সংগঠন। এই ছিল মধ্যরাতের খবরের ভিডিও সবটি জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvtv.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।